আমি রোহিণী। আমি একদিকে যেমন স্কুলের শিক্ষিকা, অন্যদিকে তেমনি সুখী ঘরণী। দেখতে মোটামুটি সুন্দরী, সে বিষয়ে আমার নিজের মধ্যে কোনো সন্দেহ নেই। ছোটবেলায় ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা, সচ্ছলতার মধ্যে বেড়ে ওঠা সত্ত্বেও মানবিকতা কখনো প্রাচুর্যের ভিড়ে হারিয়ে যায়নি। আমার স্বামী সঞ্জয় বেশ দায়িত্ববান। ও আমার পাশে আছে এটা ভেবে আমি নিরাপত্তা বোধ অনুভব করি। সংসারের কোনো সমস্যার মুখোমুখি ও কখনো আমাকে হতে দেয়নি। ওর ভালোবাসা আমার জীবনে সমস্ত চাহিদা পূর্ণ করে দিয়েছে। বেশ ভালো আছি, খুব সুখে আছি। মতি বলল, ম্যাডাম, আপনার ব্রেকফাস্ট। রোহিণী ব্রেকফাস্ট করতে করতে মতিকে জিজ্ঞাসা করলো, তুমি কিছু খেয়েছো মতি? খাবো ম্যাডাম, আপনি খেয়ে নিন। ম্যাডাম, আপনি খুব ভালো। আপনি সমাজ তৈরি করার কারিগর। কত বাচ্চা আপনার কাছে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। এত পরিশ্রম করার পর কখনো আপনাকে ক্লান্ত দেখি না। আপনি কি ভগবান? রোহিণী, মতি, পৃথিবীর সব মানুষই ভগবান। আমরা নিজেরাই আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলি। আমরা যে যেখানে আছি, যদি মনে করি ঈশ্বর আমাদের ভালো রেখেছেন, আমরা যদি নিজেদের অল্পতে সন্তুষ্ট রাখতে পারি, তবে আমরা সকলেই একে অপরের কাছে ভগবানের মতো। মতি, না ম্যাডাম, আপনি একেবারে অন্যরকম মানুষ। সঞ্জয় এসে ডাইনিং এ বসলো। বাহ, বেশ সুন্দর লাগছে তো তোমাকে। নির্মল, শান্ত, সুন্দর, যার জন্য আমার জীবনটাও এক অদ্ভুত খুশিতে ভরে থাকে। রোহিণী, আজকের দিনটা বেশ ভালো তো, সকাল থেকে সবাই বেশ প্রশংসা করছে। সঞ্জয়, এটা তোমার প্রাপ্য, তাই কেউ অস্বীকার করতে পারছে না। রোহিণী, তুমি অফিস যাওয়ার আগে আমাকে নামিয়ে দিয়ে যাচ্ছ তো? সঞ্জয়, নিশ্চয়ই, এটা আমার বলতে হয় ডার্লিং। রোহিণী, শোনো, তুমি কোনোদিন আমার কাছ থেকে হারিয়ে যাবে না তো? তোমাকে আমি ভীষণ ভালোবাসি। সঞ্জয়, আমিও। তোমার এই হাত দুটো আমি সারা জীবন ধরে রাখবো। সেদিন অফিস থেকে ফিরে একটা চিঠি সঞ্জয় রোহিণীর হাতে দিল। রোহিণী সঞ্জয়কে বলল, কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিসের চিঠি এটা? সঞ্জয়, খুলে দেখো, তাহলেই বুঝতে পারবে, খুব গম্ভীর ভাবে বলল। রোহিণী চিঠিটা খুলে পড়তে শুরু করলো। লেখা, রোহিণী, তুই তো আমায় ভুলেই গেছিস, একবার যোগাযোগও করিস না। মনে আছে সেই সব কলেজের দিনগুলোর কথা? তুই, আমি, সঞ্জয় কত মজা করেছি। তুই তো সঞ্জয়কে বিয়ে করে আমার কথা ভুলেই গেলি। এটা আমি আশা করিনি। আজ তোদের ভীষণ দেখতে ইচ্ছে করছে, তাই তোদের বাড়ি যাচ্ছি রবিবার। খুব বেশি জ্বালাবো না, মাত্র 2 দিন থাকবো। ইতি সুদীপ। চিঠিটা পড়ে রোহিণী আনন্দে লাফিয়ে উঠল, বলল, সঞ্জয়, তুমি তো আমাকে একদম টেনশনে ফেলে দিয়েছিলে। খুব দুষ্টু তুমি। সুদীপ আসবে 2 দিনের জন্য, ভীষণ আনন্দ হচ্ছে। আমি ছুটির দরখাস্ত করে দিই। আর শোনো, ওই 2 দিন তুমিও অফিস যাবে না। সঞ্জয়, আচ্ছা ডার্লিং, তাই হবে। সুদীপের বাবা মা হারানোর কষ্ট টুকু কোনোদিন সুদীপকে অনুভব করতে দেয়নি। এর বেশ কয়েক বছর পর সুদীপ তার বাবাকেও হারায়। পরিবারের একমাত্র ছেলে ছিল সুদীপ। বাবা মারা যাওয়ার সময় 3টে বাড়ি, 2টো গাড়ি, ব্যাংকে কয়েক লক্ষ টাকা, বন্ড, বহু টাকা শেয়ার রেখে যান। দেখতেও বেশ হ্যান্ডসাম ছিল সুদীপ। এত টাকা পয়সা প্রতিপত্তি থাকার জন্য সুন্দরী মেয়ের অভাব ছিল না। কিন্তু সুদীপ ভালোবাসতো রেখাকে। রেখার সঙ্গে সুদীপের প্রেমের সম্পর্ক প্রায় 5 বছর।
রেখা আংটি পরতে খুব ভালোবাসতো, তাই সুদীপ একটা সুন্দর আংটি তৈরি করে রেখেছিল রেখাকে বিয়ের রাতে পরাবে বলে। কিন্তু একদিন সুদীপ জানতে পারলো ওর হার্টে একটা ছিদ্র আছে, যার জন্য ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দিন দিন কষ্ট ক্রমশ বাড়ছে। বড় বড় ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার বলেছেন ওষুধ খেয়ে যতদিন সুস্থ থাকতে পারবে ততদিন। কথাটা শুনে সুদীপের রেখাকে নিয়ে নতুন জীবন বাঁধার স্বপ্নটা কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। সুদীপ রেখার থেকে দূরত্ব বাড়াতে শুরু করে। মনে মনে ভাবে, কি হবে কাউকে ক্ষণিকের জন্য জীবনের সাথী করে মায়ার বন্ধনে আটকে রেখে। তাই কষ্ট হলেও সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো করে নিজে বাঁচতে শুরু করে। সুদীপের ভালোবাসা আজ ওই আংটির মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। মাঝে মাঝেই সেই আংটিটা হাতে নিয়ে রেখাকে পড়াতে না পারার যন্ত্রণাটা অনুভব করে আর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। ভালোবাসার সুখ থেকে বঞ্চিত হলেও না পাওয়ার দুঃখ থেকে নিজেকে সরিয়ে আনতে সে পারেনি। জীবন তো আর সবার একই রকম চলে না, বিধির লিখন মানতে হবে। এটা মেনে নিয়ে সে আছে, নিজের মতো করে ভালো আছে। আজ সুদীপ আসবে। রোহিণী সঞ্জয়কে বলল, বাজার যাও, সুদীপ যা যা পছন্দ করে সব কিনে আনবে, আমি ওকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আর জিলিপি আনতে ভুলো না, ও কিন্তু জিলিপি খেতে ভীষণ ভালোবাসতো। সঞ্জয়, বাবা, তোমার স্মৃতিশক্তি খুব প্রখর তো, তোমার মনে আছে? রোহিণী, হ্যাঁ মশাই, মনে আছে। সঞ্জয়, দেখো আবার। রোহিণী, তুমি না খুব দুষ্টু। রোহিণী সমস্ত রান্না তাড়াতাড়ি করে ফেললো। সুদীপ আসলে গল্প করবে। অবশেষে সুদীপ দরজার বেল বাজালো। রোহিণী দৌড়ে গিয়ে দরজা খুললো। সুদীপ অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। রোহিণীও তাই। সঞ্জয় বলল, আরে আয়, ভেতরে আয়, দরজায় দাঁড়িয়ে থাকবি? সুদীপ ঘরে ঢুকে হাত পা ধুয়ে সোফায় বসলো। রোহিণী এক গ্লাস শরবত করে সুদীপের হাতে দিয়ে বলল, এটা খেয়ে নে। সুদীপ শরবতটা হাতে নিয়ে বলল, এই, আজ মেনু কি? তুই রান্না করবি? খেতে পারবো তো? রোহিণী, আবার লেগ পুল করছিস? সুদীপ, সঞ্জয়, মনে আছে রোহিণীর হাতে চায়ের কথা? কি মিষ্টি দিয়েছিল! মুহূর্তের মধ্যে পুরো টেবিলটা পিঁপড়েতে ভর্তি হয়ে গিয়েছিল। সঞ্জয় বলল, সে আর মনে নেই, তবে আজকের রোহিণী অনেক পরিণত, অনেক সংসারী, অনেক মানবিক। সুদীপ, তা দেখেই বোঝা যাচ্ছে বেশ পরিণত গৃহিণী। সঞ্জয় বলল, হ্যাঁ রে, রোহিণী আমার জীবনের সব। আমি সত্যিই ভাগ্যবান। তোর খবর কি? প্রেম, বিয়ে কতদূর? সুদীপ, অনেক অনেক দূর। এগুলো আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। রোহিণী বলল, কেন রে? শুনেছিলাম আমাদের ব্যাচে রেখার সঙ্গে তোর প্রেম চলছে। ভুল ছিল খবরটা? সুদীপ পকেট থেকে আংটি বের করে বলল, না রে, ঠিকই শুনেছিস। তবে এই আংটিটাই আজ আমার ভালোবাসার সাক্ষী হয়ে সঙ্গে রয়েছে। এটা নিয়ে স্বর্গে চলে যাব। রোহিণী, এইসব কথা বলছিস কেন? আমরা তোর জন্য ভালো মেয়ে দেখে বিয়ে দেব। সুদীপ হালকা হাসি হাসলো, যা মুহূর্তের মধ্যে মুখের মধ্যে মিলিয়ে গেল। খাওয়া শেষ হতে সুদীপ ঘরে গেল বিশ্রাম নিতে। ভাবতে লাগলো, রোহিণী আর সঞ্জয়ের জীবনটা কত সুন্দর। রেখার সাথে আমার বিয়ে হলে আমিও হয়তো কত ভালো থাকতে পারতাম। কিন্তু ভাগ্য যাকে যেভাবে নিয়ে যায়। মোবাইলটা বের করে সময় কাটাতে লাগলো। হঠাৎ খুব জোরে কাশতে শুরু করলো। সুদীপ চেষ্টা করতে লাগলো যাতে কাশির শব্দ ঘরের বাইরে না যায়। দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো, তাও কাশি থামছে না।
তাড়াতাড়ি ব্যাগ থেকে ওষুধ বের করে তা নিতে শুরু করলো। ইতিমধ্যে কাশির আওয়াজ শুনে সঞ্জয় চলে এসেছে সুদীপের ঘরে। সুদীপকে ওষুধ নিতে দেখে বলে, কিরে, তোর শরীর এত খারাপ, বলিসনি তো? সুদীপ, কি বলবো বল, আমি এসেছি তোদের সঙ্গে আনন্দের দুটো দিন কাটাতে, তোদের আমার অসুস্থতার কথা বলে সেটাও হাতছাড়া করে ফেলবো? জানিস, আজ আমার কাছে দুদিনের মূল্য অনেক। দিন তো ক্রমশ কমে আসছে। সঞ্জয়, তোর কাছে আমার একটা অনুরোধ, তুই রোহিণীকে কিছু বলিস না, ও জানলে খুব কষ্ট পাবে। আমি আমার জীবন থেকে এই দুর্লভ আনন্দের একটা মুহূর্ত হারাতে চাই না। আমি জানি তুই আমার এই কথাটা নিশ্চয়ই রাখবি। সঞ্জয় সুদীপকে জড়িয়ে ধরল। এত কষ্ট তোর মনের, এত কষ্ট তোর শরীরে, তবুও তুই কত মন শক্ত করে আছিস। শোন, যদি শরীর বেশি খারাপ লাগে বলিস আমাকে, না হলে আজ আমি তোর পাশে শুয়ে পড়ি। সুদীপ বলল, না, সেটা করলে রোহিণী জানতে পারবে। তুই চলে যা, আমি প্রয়োজনে ডাকবো, কাল সকালে দেখা হবে। সঞ্জয় নিজের ঘরে চলে গেল। শরীরটা বেশ অসুস্থ লাগছে সুদীপের। যদি বেশি কিছু হয়ে যায়, এই ভেবে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিল। একটা চিঠি লিখলো, রোহিণী, পৃথিবীতে সব কিছু ফেরত আসে, ফেরত আসে না কেবল সময়। এই সময়ের উপরে ভর করে মানুষ তার জীবন তরী বয়ে চলে। পথে অনেক পাওয়া না পাওয়ার যন্ত্রণা থেকে যায়। জানিস, আমি প্রাণের প্রতিটা স্পন্দন প্রতি মুহূর্তেই গুনতে থাকি, পাছে কখন থেমে যায়। ভেবেছিলাম আংটিটা রেখাকে পরিয়ে ভালোবাসার পরিপূর্ণতা দেব, কিন্তু তা সম্ভব হয়নি। বিধাতার ডাক আমি শুনতে পাচ্ছি, তাই বন্ধু হিসেবে এই আংটি তুই পরলে আমি খুব খুশি হব। ভাববো কোথাও আমি ভালোবাসার মাধ্যমে থেকে গেলাম। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।